কারণে হয়তোবা জয়েন করে নাই হয়তোবা পরে রেকর্ডিংটা দেখে নিবে। তো আমি রেকর্ডিংটা করতেছি, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি সনদটা বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে। সনদটা অনেক কঠিন হয়ে গেছে। এখন আসেন, আপনি যদি বিষয়টা সিরিয়াস না নেন তাহলে হবে না, কখনো হবে না। কখনো হবে না বলতে আমি বলি, আমাদের পরিচিত অনেক ফ্রেন্ড আছে, আমরা তো অনেক আগের কালের মানুষ। তা আমাদের অনেক পরিচিত ফ্রেন্ড আছে, বেচারাদের এখনও হচ্ছে না, মানে মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। তারা আমাদের থেকেও মেধাবী। যেমন গতবার আমি নিজে জানি পাবলিক ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে যাদের হয় নাই সনদটা, অথচ তাদের জুডিশিয়ারিতে হয়ে গেছে, জুডিশিয়ারি এমসিকিউতে টিকছে, রিটেনে টিকছে। তাহলে এই যে এখন যারা পরীক্ষা দিচ্ছেন দেখবেন আপনারা এখন অনেকে আছেন নতুন ফার্স্টবার পরীক্ষা দিচ্ছেন, প্রথমবারেই চেষ্টা করবেন প্রথমবারেই পাশ করে ফেলতে, প্রথমবারই একেবারে ফার্স্টবার প্রথমবারে যদি পাশ করে যান তাহলে এটা আপনার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট, এটা একটা বিষয়। এবং আগে তো বেশিরভাগ প্রথমবারই পাশ করতো, আগে প্রথমবার পরীক্ষা দিছে পাশ হয়ে গেছে, বর্তমানে না এখন দুইবার তিনবার দেওয়া লাগতেছে, আমাদের সময় প্রথমবারই পাশ করে যেত, ঠিক আছে। তো এখন আসেন প্রথমবার যারা, তাদের মনে এখন ফুরফুরা মেজাজ, আরে প্রথমবার তো তা এই কারণে আপনি একটা আইলসামি করবেন। তো প্রথমবার যখন আইলসামি করলেন স্বাভাবিক আপনার হবে না, না হলে দ্বিতীয়বার, হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয়বার দ্বিতীয়বার আপনাদের মনে ভয় ঢুকে যাবে, এটা স্বাভাবিক। আপনি যত মেধাবী স্টুডেন্ট হন না কেন, আমি এমন অনেক মেধাবী স্টুডেন্ট জানি যারা পাবলিক ইউনিভার্সিটি দুইবার তিনবার দিয়ে ফেলছে। মানে উনি মেধাবী, আমি নিজেও জানি উনি চরম মেধাবী, তুখোর মেধাবী, কিন্তু উনার মনে একটা ভয় ঢুকে গেছে। তার মানে প্রথমবার যারা দেবেন তারা ফুরফুরা মেজাজে এই ফার্স্ট চান্সেই হওয়ার চেষ্টা করবেন, দ্বিতীয়বার যারা মনে ভয়, এরপরেও যারা আইলসামি করবেন দ্বিতীয়বার হবে না, তৃতীয়বারে আপনাদের মাথার উপর এক পাহাড় থাকবে, ঠিক আছে। এখন আপনি না মানে আপনি চাচ্ছেনই না হইতে, আপনাদের পড়ালেখার স্টাইল দেখে মানে মনেই হচ্ছে না, হাতে গোনা কয়েকজন চাচ্ছেন আর বাকিরা কেউ চাচ্ছেনই না হইতে। তাহলে আপনারা এই সময়গুলো নষ্ট হচ্ছে, এই পড়তেছেন, এই দিকে যাচ্ছেন, সেদিকে যাচ্ছেন, এই ভিডিও দেখতেছেন, সেই ভিডিও, ধারাবাহিকভাবে আপনি পড়তেই বসতে পারতেছেন না। কিন্তু আপনি সনদটা চাচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে। আপনাদের সনদ একেবারে বিশ্বাস করেন, প্রত্যেকের সাথে কথা বললে আমার এরকম মনে হয় যে স্যার কালকে যদি সনদ দেয় আজকে আমার সনদটা দরকার, সনদটা আমার এত বেশি দরকার। কিন্তু যদি জিজ্ঞাসা করি কয় ঘন্টা পড়েন, তখন সে চুপচাপ, অথবা অন্যান্য অজুহাত দিতে। শুনেন, মানুষ অনেক দুর্বলতা, অনেক কিছু বিবেচনা করেও কিন্তু তাকে সফল হইতে হবে, বুঝেন নাই? আপনার অনেক অজুহাত আছে, এটা আপনি আপনারা দিয়া কোনো রকম মনে বুঝ দিতে পারবেন, কিন্তু আপনার তো সনদটা হচ্ছে না। এমন অনেক আছে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার হয়ে গেছে, এই বেচারা এক সময় হালই ছেড়ে দেয়, লই পড়বো না আর। কিন্তু এখন আপনারা যেই পথে আছেন, আপনারা মনে হয় এই দিকেই আগাচ্ছেন। অনেকের প্রথমবার হয়ে গেছে, আমার পরিচিত অনেকের। মানে এই বিষয়গুলো আমি এত করা বলতেছি কেন, আপনাদের আমি দেখতেছি, শিক্ষক হিসেবে আমি দেখতেছি যে আপনাদের লাইফে দ্বিতীয়বার এই একই ঘটনা ঘটতে যাচ্ছে। বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনারা আবার একই ফাঁদে পা দিচ্ছেন। আপনারা পড়বেন না, কিন্তু আপনাদের সনদ লাগবে। দুই একজনের কথা শুনলে মনে হয় যে স্যার সনদটা আমার দরকার, কিন্তু আমি পড়বো না। এরপরে কি হয়, এর মধ্যে কিছু কিছু মানুষ আছে এবার পরীক্ষার আগের দিন প্রশ্ন খুঁজবে, অমুকে প্রশ্ন বিক্রি করে, তমুকে প্রশ্ন বিক্রি করে 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। এরপরে প্রশ্ন 4-5 লাখ টাকা ঠইকা, এরপরে আইনের প্রতি একেবারে ইয়া হইয়া দে, আই হায় বার কাউন্সিল আমাদের জীবন ধ্বংস করে দিল। প্রশ্ন হচ্ছে আপনি পড়েন। আপনারা যেমন কিছু আছে, ঠিক আছে, অনেক কঠিন প্রশ্ন করে, গিরগিটির মতো প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে, এগুলো বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা চান্স পাইতেছে, এই যে 2-2,500 3,000 যে চান্স পাচ্ছে, এরা তো আপনার মতোই। তাহলে এরা পাইলে আপনারা কেন পাবেন না? প্রশ্ন তো বার কাউন্সিলের প্রশ্ন তো একই, যে এই 3,000 পাচ্ছে, আপনি কেন পাবেন না? প্রশ্ন কঠিন অনুযায়ী পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, পড়তে হবে, প্রচুর প্রচুর লিখতে হবে, ঠিক আছে। এখন পর্যন্ত যারা চান্স পায় নাই সবাই প্রিপারেশন না নেওয়ার কারণে পায় নাই। এইটাই তো, আপনারা হচ্ছে গিয়ে কি স্যার আমার আপনারা আল্লাহর কাছে জান্নাত চান কিভাবে জানেন? ধৈর্য চান কিভাবে, আল্লাহ আমারে ধৈর্য দেন, এখনই দেন, বুঝছেন কি না? ধৈর্যটাও চান আপনারা অধৈর্যভাবে। আপনি তো আপনারা বলেন যে আপনাদের সেকশন মনে থাকে না, কয়দিন ধরে পড়তেছেন সেকশন মনে পড়ে থাকে না? কয়দিন বলেন তো? আমি আশরাফুদ্দিন 2019 সাল থেকে পড়ালেখা, ধরেন ল পড়া তো শুরু করছি হচ্ছে গিয়ে 2013 সাল থেকে।
2013 সাল থেকে আমি ল পড়া ফার্স্ট সেমিস্টারে। তাহলে 2013 সাল থেকে ল পড়তেছি, 2019 সালে ইউনিভার্সিটির লেকচারার, এরপরে ল পড়ানো শুরু করলাম। তাহলে এই যে 19 সাল থেকে আমি পড়ানো শুরু করছি, এখনও আমাকে যদি সিপিসি সিআরপিসি আমি 10 দিন না পড়াই, 10 দিন রিভিশন না দেই, আমি নিজে ভুলে যাই। তাহলে আমি আজকে এত বছর যাবৎ পড়ালেখা করে ভুলে যাচ্ছি, আপনি কেন ভুলবেন না? ভুলবেন, এটা ভুলাটাই স্বাভাবিক। ভুলবেন আবার পড়বেন, ভুলবেন আবার পড়বেন, এইটাই তো। যে সামনের বিগত 2 মাস 12 ঘন্টা কি 14 ঘন্টা করে পড়েন, ঠিক আছে? পড়তে হবে, আপনার পড়ার বিকল্প নাই। আপনাকে প্রচুর পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, এইটাই, এর বিকল্প কিছু নাই। বুঝে বুঝে পড়তে হবে আপনাকে, শেষ। এর বিকল্প কিছু আবিষ্কার এখনও হয় নাই, এর থেকে নর্মাল কোনো থিওরিও নাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সেটা দেখেন, আমি আপনাদেরকে বারবার সাবধান করে দিচ্ছি যে আপনাদের লাইফে যারা এবার দ্বিতীয়বার পরীক্ষা দিবেন, তৃতীয়বার পরীক্ষা দিবেন, আপনাদের লাইফে যেন এই ঘটনাটা আর না ঘটে। কিন্তু সর্বোচ্চ আমার এই কথাটা, আমার এই মোটিভেশনটা সর্বোচ্চ 1 ঘন্টা মনে থাকবে আপনাদের, সর্বোচ্চ। এরপরে ক্লাস শেষে হয়তো বা 1 ঘন্টা পড়বেন, পরবর্তীতে আবার রাত 12টা থেকে আবার আপনারা ওই টিকটক ভিডিও অথবা রিলের ভিডিও দেখা শুরু করবেন। আমি যেটা মানে এটাই বাস্তব। আমার কথার প্রভাবটা হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ, এইখানে সর্বোচ্চ লিজেন্ড যারা আছেন তাদের 1 দিন পর্যন্ত আমার কথা মাথায় থাকবে। 1 দিন পরেই আপনারা রিল ভিডিও, এরপরে হচ্ছে গিয়ে ভিডিও গেমস, এরপরে হাবিজাবি আবার ভুলে যাবেন। সনদ দিয়ে আপনার দরকার, ঠিক আছে? সনদ আপনার দরকার, কিন্তু আপনি পড়বেন না। এই থিমে আপনারা আগাচ্ছেন, ঠিক আছে? তো এইভাবে যদি আগাইতে থাকেন, সামনের বার আবার পড়া লাগবে, আবার হয়তো বা হতাশ হয় পড়বেন, নাহলে হতাশ হয়ে যাবেন। না হলে এই ল সেক্টর থেকে এই যে আইনজীবী হওয়া, দেখেন, আইনজীবী হওয়া আপনার জীবনের জন্য একটা অধরা হয়ে থাকবে। এই জীবনে আর আপনি আইনজীবী হইতে পারবেন না, কারণ আপনি 1 বার 2 বার 3 বার 4 বার পর তো হাল ছেড়েই দিবেন, স্বাভাবিক, ঠিক আছে? তাহলে এইরকম যদি চান যে হ্যাঁ আমি একসময় হাল ছেড়েই দিব, এখন কোনো রকম আগাই, তাহলে আপনারা পড়েন। আর যদি নিয়ত করেন না আমাকে এইবারই সনত হওয়া লাগবে, এইবারই পড়া লাগবে, তাহলে একটু সিরিয়াসলি পড়েন। আমি আসলে আপনাদের বিষয়টা নিয়ে একেবারে মাইন্ড করেন না, আপনাদের এখানে অনেক মেধাবী স্টুডেন্ট আছে। আমি কিন্তু আপনাদেরকে এখন আর মেধাবী ভাবতে পারতেছি না। কেন? কারণ আপনারা এখন ফেল করছেন, আপনারা ফেল করা স্টুডেন্ট, আপনারা মেধাবী কেমনে হন? এখানে এমন অনেক স্টুডেন্ট আছে আউট অফ 4 4 আছে, এমন অনেক স্টুডেন্ট আছে 3.93 আছে, 94 আছে। ওরে বাপরে, রেজাল্ট অনেক ভয়ঙ্কর, কিন্তু আপনি ফেল করা স্টুডেন্ট। এই লজ্জাটা আপনাকে দিবেন, সবসময় দিবেন যে আমি ফেল করা স্টুডেন্ট, আমার অবস্থানটা কোথায়। এখন আসেন আপনারা 2 বার 3 বার ফেল করেন, স্বাভাবিক আপনার এই সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলবে যে আউট অফ 4 4 কেমনে পাইলা তুমি? আউট অফ 4 4 মানে কি বুঝেন? আপনি আইনের কোনো বিষয় আপনার অজানা নাই, আইনের 3.94 আইনের কোনো বিষয় আপনার অজানা নাই। তাহলে আপনি সেই স্টুডেন্টটি 3 বার কীভাবে ফেল করেন, 2 বার কীভাবে ফেল করেন? এটা তো প্রশ্ন উঠবে, আপনার রেজাল্ট নিয়ে প্রশ্ন আসবে, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। দেখেন, আপনাদের মা বাবারাই তুলবে এই বিষয়টা, যে তোমারে এত কষ্ট করে প্রাইভেটে পড়াইলাম, এত কষ্ট করে ল পড়াইলাম, LLB করাইলাম, কলেজে পড়াইলাম, আর তুমি এখন 2 বার 3 বার 4 বার 5 বারেও পাশ করতে পারতেছো না। তুমি কি যোগ্য তা তো আমাদের বোঝা হয়ে গেছে, বুঝেন নাই? কেমনে পাশ করছো, বুঝেন নাই? অতএব একটু ভালো করে পড়েন। আপনাদের আসলে আমি আপনাদের কালকে এত বললাম আপনাদের ড্রাফটিংয়ের বিষয়টা সমাধান করার জন্য, আপনারা কেউ সমাধান করলেন না। ড্রাফটিংটা হাতে গোনা কয়েকজন, একেবারে হাতে গোনা, নজরুল সাহেব, এরপরে হচ্ছে জেসি, এরপরে আমি নাম বলবো, লিস্ট দিব কারা কারা দিছে, আর কেউই দিলেন না। আপনারা কি কেউ আমার কথা শুনলেন না? তাহলে এইভাবে না শুনলে তো আপনাদের এইবারেও হবে না। আচ্ছা আসেন, আপনাদের মানে এটা আমার বলার, আমি বলে গেলাম, আপনারা একটু সমাধান হইতে পারবে, হওয়া লাগবে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমি এবার ধারায় চলে যাই। সেকশন 65 আমরা গতকালকে আপনাদেরকে একেবারে ভেঙে ভেঙে পড়াইছিলাম, মনে আছে কি না? সেকশন 65 ছিল যে সকল অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড এবং কারাদণ্ডের বিধান আছে, মনে আছে? অর্থদণ্ড এবং কারাদণ্ডের বিধান আছে, সে সকল ক্ষেত্রে আদালত সর্বোচ্চ ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির 1/4 বেশি হবে না, ঠিক আছে? এইটা আমরা পড়ছিলাম।
এখন এখানে একটা শর্ত ছিল, কি শর্তটা ছিল, যে সকল অপরাধে অর্থদণ্ডেরও বিধান আছে, কারাদণ্ডেরও বিধান আছে। এখন আসেন 65 ধারাটা আমরা বুঝি। 65 ধারায় এখন এই যে আমরা পড়লাম না, আমরা 65 ধারায় কি পড়লাম? 65 ধারায় পড়লাম অপরাধের ক্ষেত্রে আদালত অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড দিবে এবং সেটা 1/4 বেশি হবে না, এটা পড়লাম। 66 ধারায় এবার আরেকটু ব্যাখ্যা করতেছে। 66 ধারায় ব্যাখ্যা করতেছে যে এই যে আদালত 66 ধারায় বলতেছে যে সকল অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড এবং কারাদণ্ড উভয় বিধান আছে, যে সকল অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড এবং কারাদণ্ড উভয় বিধান আছে, যে সকল অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড এবং কারাদণ্ড উভয় বিধান আছে, সে সকল ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে আপনি তো কারাদণ্ড দিবেন। এখন প্রশ্ন হচ্ছে এই কারাদণ্ডটা কীরকম হবে? কীরকম বলতে সশ্রম হবে না বিনাশ্রম হবে, এইটা বলছে 66 ধারায়। তার মানে 65 ধারার সাথে রিলেটেড হচ্ছে 66 ধারা। অর্থাৎ 65 ধারা বলতেছে 1/4 বেশি হবে না, এটা একটা লিমিট দিয়ে দিছে। এবার 66 ধারা এসে বলতেছে যে সকল অপরাধের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান আছে, সে সকল ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা হবে, এই কারাদণ্ডটা সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে। তো 66 ধারা বলতেছে যে সকল অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড এবং কারাদণ্ড উভয় বিধান আছে, সে সকল ক্ষেত্রে অপরাধীর যে কোনো বর্ণনার কারাদণ্ড বলতে হবে। এখানে বলতেছে আদালত বলতে পারে যে অর্থদণ্ড অনাদায়ে, এখানে আদালতকে কি পাওয়ার দিছে? যে কোনো বর্ণনার কারাদণ্ড। এখন এই টার্মটার সাথে আপনারা পরিচিত হন, যে কোনো বর্ণনার কারাদণ্ড বলতে কি বোঝায়? যে কোনো বর্ণনার কারাদণ্ড বলতে কি বোঝায়? যে কোনো বর্ণনার কারাদণ্ড বলতে কি বোঝায়? এটা তো আপনারা জানেন যে কোনো বর্ণনার কারাদণ্ড বলতে বোঝায় সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। লিখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড বলতে সিম্পলও হইতে পারে, রিগোরিয়াসও হইতে পারে। অর্থাৎ সশ্রম হতে পারে প্লাস বিনাশ্রম হতে পারে। বিনাশ্রম হতে পারে। শুনেন, আমার কথাগুলো কঠিন লাগলেও, আমাকে এখনও বদদোয়া দিলেও সনদ হওয়ার পর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? একটু করা লাগবে আমার কথাটা, করা লাগলেও সনদ হওয়ার পর দোয়া করবেন যে স্যার আসলে ওই কথাটা কলিজায় লাগছিল, বিদায় তো প্রিপারেশন নিছিলাম, ঠিক আছে? আর যদি শরম লজ্জা না থাকে, আর যদি আপনাদের এই চিন্তা না থাকে, হইলে না হইলে নাই, তাহলে ঠিক আছে, আপনারা এই কথাগুলো গায়ে লাগায়েন না, ঠিক আছে? সরি আমার কথার জন্য আমি সরি। এরপরে আসেন সেকশন 67, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ এবং এতটুকু লিখে রাখেন, সেকশন 67 থেকে আপনাদের MCQ পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ। 2024 সালে একটা প্রশ্ন আসতে পারে সেকশন 67 থেকে। সেকশন 67-এ কি বলছে? যে সকল অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে, এখন আপনাদের জানা উচিত কিনা যে আসলে প্যানাল করে এমন কোনো অপরাধ আছে কিনা যে সকল অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে। হ্যাঁ, আপনারা একটা চার্ট অথবা লিস্ট লিখেন যে প্যানাল কোডে এমন কিছু অপরাধ আছে যে সকল অপরাধে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে। কি কি দেখেন, চার্টগুলো লিখেন। 1 নম্বরে 137 ধারা, এখানে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে। এরপরে 154 ধারা, এখানে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে। এরপরে 171-এর ছ, এখানে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে। তাহলে এই ধারাগুলো, আরও কিছু ধারা খুঁজে পাবেন কিনা আমি জানি না, আমার চোখে পড়ে নাই, থাকতে পারে 137, 154, 171-এর ছ অ্যাটসেট্রা আরও থাকতে পারে, ঠিক আছে? তাহলে এই সকল অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ড, এখানে কোনো কারাদণ্ড নাই। তাহলে 67 ধারায় বলতেছে যে সকল অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে, সে সকল অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড কি হবে? তাহলে বলেন তো, এইবার আপনাদের কাছে একটা ছবি আঁকা দেখাই, একটা চার্ট দেখাই, তাহলে পুরো বিষয়টা একেবারে পানির মতো ক্লিয়ার হবে। চার্টটা কি? চার্টটা হচ্ছে 65 ধারায় আমরা কি জানলাম?
65 ধারায় আমরা জানলাম যে সকল অপরাধ অর্থদণ্ড প্লাস কারাদণ্ড উভয়টা আছে, সে সকল অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে শাস্তি হচ্ছে ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির 1/4 বেশি হবে না। এরপরে 65 ধারায় এতটুকু। এরপরে 66 ধারায় কি জানলাম? 66 ধারায় আমরা জানলাম যে সকল অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড এবং কারাদণ্ড উভয়টা আছে এবং সে সকল অপরাধে অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা হবে, এই কারাদণ্ডটা যে কোনো বর্ণনার, অর্থাৎ সশ্রম হতে পারে অথবা বিনাশ্রম হতে পারে। শেষ, এইটা একটা পার্ট শেষ। তাহলে এই যে 65 এবং 66টা হচ্ছে যে সকল অপরাধের ক্ষেত্রে কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়টা আছে। এবার আলাদাভাবে আমরা 67 ধারায় যাই। 67 ধারাটা হচ্ছে যে সকল অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে। এবার অর্থদণ্ডের বিধান আছে কোন কোন ধারায় আমি একটা চার্ট দিলাম, 137, 154, 171 এটসেট্রা আরও বেশি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সকল অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে, সে সকল অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে আদালত কতটুকু কারাদণ্ড দিতে পারে? বলতেছে আদালত কতটুকু? আদালত বিনাশ্রম, সব সময় বিনাশ্রম হবে। কতটুকু না, বিনাশ্রম হবে, এতটুকু জানি আমরা। তাহলে 67 ধারার প্রথম ইনফরমেশন হচ্ছে যে সকল অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে, সে সকল অপরাধে যদি আপনি অর্থদণ্ড না দেন তাহলে অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা হবে, এই কারাদণ্ডটা বিনাশ্রম হবে, কখনো সশ্রম হবে না, বিনাশ্রম হবে। ঠিক আছে, এটা একটা বিষয়। এরপর আসেন 2 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়টা হচ্ছে এবার কত কারাদণ্ড দিবেন আপনি। এটা একটা চার্ট, এই কারণে বললাম 67 ধারা আপনারা স্টার চিহ্ন দিয়ে রাখেন, আপনাদের MCQ পরীক্ষায় 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি বলতেছে? অর্থদণ্ড যদি 50 টাকার নিচে হয়, অর্থদণ্ড যদি 50 টাকার নিচে হয় তাহলে এই অর্থদণ্ড অনাদায়ে আপনাকে কারাদণ্ড দিবে 2 মাস। লিখেন এই চার্ট। এরপরে 2 নাম্বার ইনফরমেশন, অর্থদণ্ড যদি 100 টাকার নিচে হয় তাহলে এই অর্থদণ্ড অনাদায়ে আপনাকে কারাদণ্ড দিবে 4 মাস। এরপর আসেন 3 নাম্বারটা, অর্থদণ্ড যদি 100 টাকার উপরে হয় তাহলে এই অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ কারাদণ্ড দিবে আপনাকে 6 মাস। তাহলে প্রশ্ন হচ্ছে যে সকল অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে, সে সকল অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে আদালত সর্বোচ্চ কত কারাদণ্ড দিতে পারে? আদালত সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড দিতে পারে। এই টার্মগুলো থেকে ঘুরায়া ফিরাইয়া কোনো না কোনোভাবে একটা প্রশ্ন ইনশাল্লাহ আপনারা 2024 সালে পাবেন ইনশাল্লাহ, হয়তোবা প্রবলেমেটিক কোয়েশ্চেন আকারেও আসতে পারে আপনাদের। তাহলে দেখেন 65 ধারা এবং 67 ধারা, এই 2টা ধারা থেকে আপনাদের MCQ বলেন, রিটেন বলেন, প্রবলেমেটিক কোয়েশ্চেন বলেন আসতে পারে। তাহলে পাশাপাশি দেখলাম তো কিভাবে যে সকল অপরাধের ক্ষেত্রে কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান আছে, সে সকল অপরাধের ক্ষেত্রে 65 আর 66, আর যে সকল অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে, সে সকল অপরাধের ক্ষেত্রে 67 ধারা এবং অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা হবে, এই কারাদণ্ডটা সবসময় বিনাশ্রম হবে। আর এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। 50 টাকার নিচে 2 মাস, 100 টাকার নিচে 4 মাস, 100 টাকার নিচে 4 মাস, 100 টাকার উপরে হচ্ছে 6 মাস। শেষ গেল, এটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, এরপরে আসেন পরবর্তীতে হচ্ছে গিয়ে 70 ধারা। আচ্ছা, এখানে সেকশন 69 ধারাটা মোটামুটি এইভাবে ধরেন, আপনি আনুপাতিক হারে মাফ যাবে। ধরেন আপনাকে 5,000 টাকা ধরেন আপনাকে, হ্যাঁ আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধরেন আপনাকে 5,000 টাকা জরিমানা করলো, 5,000 টাকা জরিমানা করলো। ঠিক আছে, আপনাকে 5,000 টাকা জরিমানা করলো, তো অনাদায়ে আপনাকে 2 মাসের জেল দিল ধরেন অনাদায়ে। এখন আপনি কি করলেন? 2,500 টাকা দিলেন, আদালতে জমা দিলেন। তাহলে আনুপাতিক হারে 2,500 দিলেন মানে 1 মাস খাটা লাগবে না, বাকি 1 মাস খাটা লাগবে। অর্থাৎ আপনি যতটুকু টাকা অর্থদণ্ড দিবেন ততটুকু অর্থদণ্ড অনুপাতিক হারে খাটা লাগবে না। এই কথাটা বলা আছে কি, অর্থদণ্ডের অনুপাতিক অংশ আদায় করা হলে কারাদণ্ডের সমাপ্তি হবে। ঠিক আছে,
এটা অনুপাতিক হারে, অর্থাৎ যতটুকু দিবেন, 5,000 টাকার জন্য 2 মাস দিছে, 1,000 টাকা দিছেন, তাহলে ওইভাবে হিসাব করে তত ওই 1,000 টাকার খাটাটা আপনাকে খাটা লাগবে না। ঠিক আছে, এইটাই শেষ। এরপর আসেন সেকশন 70। সেকশন 70, সেকশন 70 গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখেন, আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেকশন 70, এই যে অর্থদণ্ডটা, সেকশন 70-এ দুইটা জিনিস আছে। এক নাম্বারটা হচ্ছে এই যে অর্থদণ্ডটা, এই অর্থদণ্ডের আদেশ প্রদানের 6 বছরের মধ্যে আদায়যোগ্য। লিখেন এটা, এই প্রশ্নটা আসতে পারে। আদেশ প্রদানের 6 বছরের মধ্যে আদায়যোগ্য, আদেশ প্রদানের 6 বছরের মধ্যে আদায়যোগ্য। দেখেন, অর্থদণ্ডটা আদেশ প্রদানের 6 বছরের মধ্যে আদায়যোগ্য। 2 নাম্বার ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে অর্থদণ্ড না দিয়ে আসামি যদি মারা যায়, 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 সেক্ষেত্রে তার সম্পত্তি দায়মুক্ত হবে না, অর্থাৎ তার সম্পত্তি থেকে আদায় করা হবে, তার সম্পত্তি থেকে আদায় করা হবে। এখন আসেন আপনাদেরকে ইন্টারেস্টিং একটা প্রশ্ন করি, কে বলতে পারবেন সরকারি টাকা আদায় করে কোন আইনের মাধ্যমে? কেউ বলতে পারবেন? এখানের কেউ বলতে পারবেন কি না সরকারি টাকা আদায় করে কিসের মাধ্যমে? কেউই বলতে পারবেন না? এতগুলো মানুষের কেউই বলতে পারবেন না? লিখে দেন, মানে লিখে দেন, আপনারা লিখে দেন। নিলাম, একজন লেখছে নিলাম, কালেক্টর। হ্যাঁ, এখন আসেন আমি বলি, সরকারি টাকা আদায়ের জন্য বাংলাদেশে হ্যাঁ, সার্টিফিকেট অ্যাক্ট, সার্টিফিকেট অ্যাক্ট বলে না, ঠিক আছে, সার্টিফিকেট অফিসার এটা আদায় করে, এটাকে বলা হয় পিডিআর। এটার পূর্ণরূপ কি লিখেন? পাবলিক ডিমান্ড রিকভারি, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট আছে একটা এই আইনে। ঠিক আছে, আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে প্রথম এই সাবজেক্টটা পড়াইছিলাম যখন ফার্স্ট ভার্সিটিতে জয়েন করি। ঠিক আছে, হ্যাঁ, পাবলিক ডিমান্ড রিকভারি। ঠিক আছে, তাহলে পিডিআর, ওই পিডিআরে একটা হচ্ছে সার্টিফিকেট অফিসার, উনি সার্টিফিকেট ইস্যু করে সম্পত্তি, এরপরে নিলামে যায়। মানে মোটামুটি আপনাদের বেসিক ক্লিয়ার আছে, থ্যাংক ইউ, মোটামুটি বেসিক ক্লিয়ার আছে। তাহলে 70 ধারায় 2টা ইনফরমেশন আমরা পাইলাম, 2টা ইনফরমেশন থেকে একটা প্রশ্ন আসতে পারে। 1 নাম্বার ইনফরমেশনটা হচ্ছে যেই দিন অর্থদণ্ড দেওয়া হবে ওই দিন থেকে ওই আদেশ প্রদানের 6 বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য, এটা একটা বিষয়। আর 2 নাম্বারটা হচ্ছে আসামি যদি মারা যায়, আসামি যদি মারা যায় তাহলে তার যে সম্পত্তি, এই সম্পত্তি কি হবে না, তার দায় ঋণ মুক্ত হবে না, এটা একটা বিষয়। এখন আসেন আপনাদেরকে বলি, মনে রাখবেন এই কথাটা একটা বেসিক কথা, যে একজন আসামি যখন মারা যায়, অর্থাৎ আমরা যখন একজন আসামিকে কবর দেই, সাথে সাথে আসামির সকল ধরনের ক্রিমিনাল লায়াবিলিটি, মনে রাখবেন ক্রিমিনাল লায়াবিলিটি কেউ আমরা কবর দেই, মনে রাখবেন। অর্থাৎ একজন আসামি যখন মারা যায়, সাথে সাথে তার সকল ধরনের ক্রিমিনাল কাজও মারা যায়, কিন্তু সিভিল লায়াবিলিটি দায়মুক্ত হয় না, মনে রাখবেন। কেউ সে টাকার মামলা, ঋণের মামলা, অথবা হচ্ছে গিয়ে জায়গা সম্পত্তির মামলা, এগুলো বিলুপ্ত হয় না, তবে ক্রিমিনাল মামলা বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ আসামির সাথে সাথে ক্রিমিনাল মামলাকেও মাটি চাপা দেওয়া হয়। ঠিক আছে, এটা এই জিনিসটা আমরা জানলাম। এরপরে আসেন 70 ধারা তো জানলাম, এরপরে আসেন আপনাদের 73 ধারাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেকশন 73। সেকশন 73 এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেকশন 73 এটাকে বলা হয় সলিটারি কনফাইনমেন্ট। সলিটারি কনফাইনমেন্ট অর্থাৎ সেকশন 73টা হচ্ছে সলিটারি, ইংলিশ টার্মটা মনে রাখেন, সলিটারি কনফাইনমেন্ট, অথবা এটাকে বলা হয় নির্জন কারাবাস, অথবা এটাকে আমি আমার ভাষায়, আমার স্টুডেন্টরা যেন সহজে বুঝে, এটাকে আমি বলি যে জেলের ভিতর আরেক জেল,
জেলের ভিতর আরেক জেল, জেলের ভিতর আরেক জেল। ঠিক আছে, তাহলে অর্থাৎ সচরাচর তাহলে নির্জন কারাবাসটা কি? নির্জন কারাবাসটা হচ্ছে গিয়ে ধরেন জেল তো সবাই একসাথে থাকে, আবার জেলের মধ্যে যারা মারাত্মক আসামি তাদেরকে আবার আলাদাভাবে একটা একেবারে নির্জন একটা রুমে, ওই যে আপনারা একটা মুভি আছে না সানজু মুভি, অর্থাৎ সঞ্জয় দত্তের জীবনী নিয়ে, তাকে নির্জন কারাবাস দেওয়া হয়। অর্থাৎ এক রুমে, যে ওই রুমে খাওয়া দাওয়া, ওই রুমে ওয়াশরুম সারানো, ওই রুমেই সব কিছু। ঠিক আছে, এটা ভয়ঙ্কর একটা বিষয়, এটা এক ধরনের ভয়ঙ্কর ধরনের টর্চার। এই কারণে এটাকে বলা হয় জেলের ভিতর আরেক জেল, মনে রাখবেন এটা। ঠিক আছে, কন্ডেম সেল যেটাকে বলতেছেন, কন্ডেম সেল, মৃত্যুবরণকারী আসামিদেরকে যে জায়গায় রাখা হয়। ঠিক আছে, তাহলে নির্জন কারাবাসটা কি? নির্জন কারাবাসটা হচ্ছে জেলের ভিতর আরেক জেল। ঠিক আছে, এটা একটা বিষয়। আচ্ছা, নির্জন কারাবাস এটা সম্পূর্ণ একটা আলাদা বেসিক, তো এটা আমি কালকে পড়াবো আপনাদেরকে। আজকে ড্রাফটিংয়ের কিছু কথা বলে দিই। ড্রাফটিংয়ের কোনো কিছু বিষয় আপনাদেরকে বলে দেই। আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে হিসাবে আমি ড্রাফটিং কয়টা শিখাইছি? 1 নম্বরে ড্রাফটিং শিখাইছি হচ্ছে জামিনের আবেদন। খেয়াল করেন, জামিনের আবেদনের ড্রাফটিং শেষ আমাদের, এবং গতকালকে আমি হোমওয়ার্কও দিছিলাম, আপনারা কয়েকজন পাঠাইছেন। এরপরে আসেন সময়ের আবেদন। সময়ের আবেদন এটা দিছিলাম, আপনার সময়ের আবেদন আর দিব না, আপনারা একটু দেখবেন। 3 নাম্বারটা আজকে যে হোমওয়ার্কটা দিব সেটা হচ্ছে নারাজি পিটিশন। এই নারাজি পিটিশন আমি আপনাদেরকে, নারাজি পিটিশনের হোমওয়ার্কটা কি? নারাজি পিটিশনের হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের জন্য, তে নারাজি পিটিশনে 2023 সালে দেখবেন একটা প্রশ্ন আসছে। 2023 সালে একটা প্রশ্ন আসছে, আমি এই প্রশ্নটা আপনাদেরকে দেখাইছিও, গ্রুপে দিয়েও দিছি আপনাদের। গ্রুপে দেখবেন 2023 সালে একটা নারাজি পিটিশনের প্রশ্ন আসছে, গত ক্লাসের রেকর্ডিং দেখবেন আপনারা। এই নারাজি পিটিশনটা 2023 সালে রিটেনে এই নারাজি কোয়েশ্চেনের প্রশ্নটা আসছিল। এই নারাজি পিটিশনটা আপনারা কালকে সবাই লিখে জমা দিবেন। এখন আসেন, যারা জামিনের আবেদন দেন নাই আপনারা জামিনের আবেদন দিবেন, আর একই সাথে নারাজি পিটিশনটা দিবেন। আমি একেবারে এখানে যত স্টুডেন্ট আছেন আপনারা গ্রুপে, টোটাল সবগুলো, আমি সবগুলো গ্রুপে দিছি, টোটাল সবগুলো গ্রুপ মিলে 300 স্টুডেন্ট হবেন আপনারা, অর্থাৎ অ্যাভারেজে। তাহলে সবাই এই ইয়াটা দিবেন, নারাজি পিটিশনটা। আমি ওই সিআরপিসির ব্যাচ, অন্যান্য ব্যাচ, সব ব্যাচকে একসাথে এইটা দিচ্ছি। ঠিক আছে, নারাজি পিটিশন আর জামিনের আবেদন সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি দিবেন, গ্রুপে দিবেন না। ও কালকে তো পরীক্ষা, আচ্ছা ঠিক আছে, কালকে যদি পরীক্ষা হয় তাহলে এর পরের দিন দেন। তাহলে নারাজি পিটিশনের জন্য সময় দিলাম আপনাদেরকে পরের দিন। কী বার বলেন তো? এই রবিবার। রবিবার আমি চাই, সবার কাছ থেকে চাই, নারাজি পিটিশনও চাই, জামিনের আবেদনও চাই। ঠিক আছে, আর কালকে 100 মার্কের পরীক্ষা। মঙ্গলবারে আপনাদের আবার পরীক্ষা হবে বাকি 200 মার্কের এভিডেন্স অ্যাক্টে। টোটাল এভিডেন্স অ্যাক্টের উপর আপনাদের 360 মার্কের একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আপনারা রবিবারে আমাকে নারাজি পিটিশন দিবেন আর জামিনের আবেদন দিবেন। এখন আসেন, আমরা নেক্সট কি পড়ব? নেক্সট ড্রাফটিংটা কি পড়ব বলেন তো? আমাদের নেক্সট ড্রাফটিংটা হচ্ছে গিয়ে সিআর মামলার পিটিশন। সিআর মামলা কিভাবে, সিআর মামলার যে অর্থাৎ পিটিশন মামলা বলি অথবা সিআর মামলা দে, এই সিআর মামলার ড্রাফটিংটা দেখাবো আপনাদেরকে। সিআর মামলার মুসাবি দেওয়া ড্রাফটিং। অর্থাৎ এখন আসেন, আপনাদেরকে এই সিআর মামলা ড্রাফটিং দেখানোর আগে বেসিক নিয়ে আলোচনা করি। একেবারে সিম্পল, আমি অনেক গভীরে যাব না, সিম্পলি, আমাদের হাতে এত বেশি সময় নাই, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। মামলা হয় দুইভাবে, একটা হচ্ছে জিআর মামলা আর একটা হচ্ছে সিআর মামলা। জিআর মামলা হচ্ছে থানায় হয়, থানায় জেনারেল রেজিস্টার্ড। ঠিক আছে, আর সিআর মামলা হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার্ড। অনেকে কোর্ট রেজিস্টার্ড বলেন, ভয়ঙ্কর অবস্থা, এই কথা বলবেন না। এটা হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার্ড, অর্থাৎ নালিশ এটা। ঠিক আছে, জিআর মামলা থানায় হয়, পুলিশ হয়। এখন আসেন, কখন আপনি জিআর মামলা করবেন, কখন আপনি সিআর মামলা করবেন? সচরাচর আমলযোগ্য মামলা যেগুলো ভয়ঙ্কর নেচার, বাংলা ভাষায় বলি, যে সকল অপরাধগুলো ভয়ঙ্কর নেচার, চুরি ডাকাতি, এরপরে হচ্ছে গিয়ে কি এই
কি আমলযোগ্য অপরাধের লিস্ট আপনারা পাবেন দ্বিতীয় তফসিলে। এরপরে হচ্ছে মার্ডার, ডাকাতি, এরপরে হচ্ছে গ্রিভিয়াস হার্ট, এই সবগুলো হয় জিআর মামলা, ঠিক আছে। এখন আসেন, তাহলে গ্রিভিয়াস হার্টের কি সিআর মামলা হয় না? হয়। ধরেন আপনি এলাকার খুব সম্ভ্রান্ত, খুব প্রভাবশালী নেতা, তো আপনার কারণে আপনি পুলিশকে নিষেধ করে দিয়েছেন, মামলা নিচ্ছে না, তো পুলিশ ভায়াস্ট হয়ে আপনার জিআর মামলা নিচ্ছে না। আপনার ধরেন আপনার অনেক বড় একটা ক্ষতি হয়েছে, গ্রিভিয়াস হার্ট হয়েছে, ডাকাতি হয়েছে, কিন্তু পুলিশ নিচ্ছে না, তখন আপনি সিআর মামলা করতে পারবেন। তাহলে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় যে মামলা হয় সেটা হচ্ছে জিআর মামলা। আর সিআর মামলা কখন করবেন আপনি? সিআর মামলা কখন করবেন, এটা দুইটা মানদণ্ড মনে রাখবেন, দুইটা মানদণ্ড, তাহলে সারা জীবনের জন্য আপনার আর কনফিউশন থাকবে না। দুইটা মানদণ্ড মনে রাখবেন। এক নাম্বারটা, যখন পুলিশ জিআর মামলা নেয় না, পুলিশ যখন মামলা নেয় না, হয়তোবা তারা পুলিশকে কিনে ফেলছে, কিন্তু তারা কোর্টকে তো কিনে ফেলতে পারবে না, তখন আপনি কোর্টে এসে আপনার অভিযোগটা দাখিল করবেন, সেটা হচ্ছে সিআর মামলা। মাননীয় আদালত, আমি থানায় গেছিলাম, থানা আমার মামলা নিচ্ছে না, অতএব আপনি আমার দয়া করে মামলাটা নেন। তাহলে ওইটা একটা, এক নাম্বারটা, তার মানে কি, পুলিশ যখন মামলা নেয় না, এটা একটা বিষয়, পুলিশ যখন থানায় মামলা নেয় না।